3 দফা দাবি মেনে নেয়ায় গণ অনশন ভেঙে টানা 3 দিন কাকরাইলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সন্ধ্যা 7:30টায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম. ফায়েজের উপস্থিতিতে এই ঘোষণা দেন জবি উপাচার্য অধ্যাপক ডক্টর রিয়াজুল করিম। তার ঘোষণার পর অবস্থান ছেড়ে দিয়ে ঘরে ফেরে শিক্ষার্থীরা। শনিবার থেকে স্বাভাবিক নিয়মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। এস.এম. আরিফের রিপোর্ট। 3 দফা দাবিতে কাকরাইল মোড়ে টানা 50 ঘন্টা অবস্থানের পর শুক্রবার বিকাল 4টা থেকে গণ অনশনে বসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এর 4 ঘন্টার ব্যবধানে সরকারের পক্ষ থেকে আসে ইতিবাচক সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠকের পর আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে এসে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম. ফয়েজ। আমরা এতটুকু আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আজকে থেকে শুরু করে যেমন আগেও ছিল বলে আমার বিশ্বাস, এই বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একটি ফ্যামিলি হিসাবে, একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। সব ধরনের যা কিছু সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা একসাথে থাকলে সমাধান করতে পারব। এরপরেই পানি খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান। পরে আন্দোলনরত শিক্ষার্থী ও নেতৃত্ব দেয়া সকল পক্ষের সাথে আলোচনা শেষে রাজপথে অবস্থান কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। আজকে যেহেতু আমাদের দাবি বাস্তবায়িত হয়েছে, পূর্ণ হয়েছে, তো আপনারা যারা কষ্ট করে আজকের প্রোগ্রাম করেছেন আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চলমান আজকের এই আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করছি। তবে দাবি বাস্তবায়নে পরবর্তীতে কোনো গড়িমসি করা হলে আবারও রাজপথে নামার কথা জানান শিক্ষক সমিতির এই নেতা। কোনো প্রকারের কোনো গড়িমসি এবং নয়ছয় এবং আন্দোলনের পরিভাষায় বুজুং বাজুং এইটা যদি পরিদৃষ্ট হয় আমরা ইনশাআল্লাহ যে অভিজ্ঞতা অর্জন করেছি আমরা ঘরে বসে থাকব। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। সকালে রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে শাহবাগ থানা পর্যন্ত মিছিল করে শিক্ষার্থীরা অবরোধ করে শাহবাগ থানা। এরপর শিক্ষক শিক্ষার্থী সহ 10 জনের প্রতিনিধি দল আলোচনায় বসেন শাহবাগ থানার কর্মকর্তার সাথে। আলোচনা শেষে তারা বলেন 49 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করা হলে রোববার ফের শাহবাগ থানা ঘেরাও করা হবে। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। স্লোগানে স্লোগানে উত্তল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের দাবি একটাই, সহপাঠী শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু বিচার। শুক্রবার সকালেও রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে ব্যানার ও প্লাকার্ড হাতে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা। যদি সাম্যর সকল খুনিকে গ্রেফতার করে কারাগারের কাঠগড়ায় না দাঁড়া করানো হয় আমরা এবং সাম্যর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি যদি নিশ্চিত করা না হয় শাহবাগ থানার সকল কার্যক্রম আমরা ধ্বংস করব। আমার ভাইয়ের হত্যার বিচার করতে হবে। আমার ভাইয়ের লাশের সাথে মকারি করা চলবে না। সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে, সেগুলো এখন উদ্ধার করা হয় নাই। উদ্যানের গেটে, বাংলা একাডেমির গেটে সেই সিসিটিভি ক্যামেরা উদ্ধার করলে আসামি ধরা পড়তো। কেন পুলিশ এখন উদ্ধার করে নাই? শিক্ষার্থীদের অভিযোগ, হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করায় বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। নিরাপদ ক্যাম্পাস এবং 48 ঘন্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতারের দাবি জানান তারা। তারা প্রধান আসামিকে এখনো ধরে নাই এবং যাদেরকে ধরেছে তাদেরকে কোনো রিমান্ডেও নেয়নি। কেন তাদেরকে রিমান্ডে নেয়নি? কেন প্রধান আসামিকে ধরা হয়নি? এজন্য আমরা আজকে থানার সামনে এসেছি। থানা ঘেরাও করব এবং তাদেরকে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হবে। ক্যাম্পাসের পাশে যে সৌরদ উদ্যানের ভিতরে মাদক সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন যে হকার দোকানগুলো থাকে সেই দোকান থেকে চাঁদাবাজি থেকে শুরু করে নানা কার্যক্রম সেটা বিগত সময়ে নানাভাবে যুক্ত ছিল এবং সেটা নিয়ে যে নানা রোশানল আর এই যে হত্যাকাণ্ডের পিছনে যে আসলে মূল কি কারণ, সেই কারণটা কিন্তু এখন পর্যন্ত প্রশাসন আমরা এখন কিন্তু কোনো সুষ্ঠু তদন্ত হাজির করতে পারে নাই। অনেক সময় অতিবাহিত হয়েছে। থানা ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক এবং ছাত্রদের প্রতিনিধি দল। শিমুল খান, মাই টিভি, ঢাকা।
ঐক্যমত্যের মাধ্যমে জুন জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় করিডোর দেওয়ার বিষয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন বক্তারা। ইলিয়াস মাতবরের রিপোর্ট। লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে দলটি। ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলের ঠিকানা এক, আমাদের নেতা এক, আমাদের সমস্ত উদ্দেশ্য এক। সভায় দেয়া বক্তব্যে অবিলম্বে সংস্কার কার্যকর করে জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে এই জুন মাসের মধ্যে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। অনেকে সংস্কারের কথা বলছেন, আর সংস্কারের কথা আপনারা কে কি বলেন? আমরা যে প্রস্তাব করেছি এর বাইরে কোনো সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে নাই। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দল এমন কোনো সংস্কার প্রস্তাব উত্থাপন করে নাই যা এর সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব, করিডোর দেয়া নয় বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না, আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। বাংলাদেশের মানুষ যেন মৃত ব্যক্তির ভোট থেকে রক্ষা পায়। আমার ভোট আমি দিব, সচ্ছল পায়ে নিরপরাধ হয়ে আমরা যেন ভোট কেন্দ্রে যেতে পারি, সেই ব্যবস্থা নেব। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র কাঠামো ও সংবিধান গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের এবং জনগণের অর্থনৈতিক মুক্তি আনাই বিএনপির লক্ষ্য। তিনি আরও বলেন, এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য, হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য 16 বছর বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েট হলে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামীমা সুলতানা এ সেমিনারে আলোচনা করেন। শনিবার বিকেল 3টায় খুলনা সার্কিট হাউস ময়দানে খুলনা ও বরিশাল বিভাগের ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ অনুষ্ঠিত হবে। যদি আমরা রাষ্ট্র সক্ষম হবে বলে মনে করি, সেই ক্ষেত্রে মানুষের মৌলিক চিকিৎসা সেবা, অর্থাৎ জরুরি চিকিৎসা সেবা এবং প্রাইমারি হেলথ কেয়ার যেটা সেটা। একটি জাতির জীবনে সুযোগ বারবার আসে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বিকেলে নরসিংদী শহরের কাউরিয়াপাড়া ঈদগাহে আয়োজিত জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ভিপি নূর বলেন, দেশে 2বার সুযোগ এসেছিল, রাজনৈতিক দলগুলো তা কাজে লাগাতে পারেনি। এবারও সুযোগ এসেছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। জনসমাবেশে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিনির্মাণ করতে ব্যর্থ হয়েছি, কাজে এই জুলাইয়ের এই 24-এর গণ অভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, সেজন্য আমরা প্রত্যেকটি সচেতন নাগরিককে তাদের যার যার জায়গা থেকে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে, মানুষের স্বপ্ন পূরণে এবং আপনার আমার এদেশের মানুষের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ যেন আমরা করতে পারি। নারীর প্রতি সহিংসতা, কটূক্তি, নারীকে সমাজে হেয় প্রতিপন্ন করা ও নারী সংস্কার কমিশনকে কাজ করতে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়েছে নারী মৈত্রী সমাবেশ। জাতীয় সঙ্গীত পরিবেশন করার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেন আয়োজকরা। সমতার দাবিতে আমরা স্লোগানের এই কর্মসূচিতে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। সমতার দাবিতে আমরা স্লোগানে নারী মৈত্রী কর্মসূচিতে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিকর্মী, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচি মূলত নারীদের সম অধিকার প্রতিষ্ঠার দাবিতে, নারীদের প্রতি অবহেলা, অবজ্ঞা ও নির্যাতনের বিরুদ্ধে দীপ্ত প্রতিবাদ।
নারীর ডাকে মৈত্রী যাত্রা থেকে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে আর্থিক, সামাজিক ও শিক্ষা খাতে নারীদের ক্ষমতায়নের জন্য 3টি দাবি তুলে ধরা হয়। নারী ও প্রান্তিক জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক ক্ষমতায়নে অন্তর্বর্তী সরকারকে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই, যেখানে কাঠামোগত বৈষম্য সহিংসতা বিদ্যমান, সেখানে ন্যায়ের সংগ্রামকে বাধাগ্রস্ত করা, হুমকি প্রদান করা বা বিকৃতভাবে উপস্থাপন করা আদতে সেই সংগ্রামের জরুরতাকেই প্রমাণ করে। অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যতের যে কোনো সরকারকে আমরা মনে করিয়ে দিতে চাই, নারী, শ্রমিক, জাতিগত, ধর্মীয়, ভাষাগত, সংখ্যালঘু, হিজড়া ও লিঙ্গীয় বৈচিত্র্যপূর্ণ পরিচয়ের নাগরিকের রাজনৈতিক, ব্যক্তিগত ও অর্থনৈতিক স্বাধীনতা কোনো শর্তাধীন নয়। এ কর্মসূচির সাথে সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারী মুক্তি কেন্দ্র, উদীচী শিল্পী গোষ্ঠী, আদিবাসী ইউনিয়ন সহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বিআরটিএ হতে নির্ধারণ না করায় রাজধানীতে চলাচল করা শীতাতাপ নিয়ন্ত্রিত বাসে চলছে ইচ্ছেমতো ভাড়া আদায়। সরকারি কোনো নিয়ন্ত্রণ না থাকায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ভুক্তভোগীদের দাবি, দ্রুত ভাড়া নির্ধারণ করে তা নাগরিকদের স্বার্থের মধ্যে আনার। বিআরটিএ বলছে, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে এবং সরকার নির্দেশনা দিলে অন্যান্য গণপরিবহনের মতো এসি বাসেও ভাড়া নির্ধারণ করা সম্ভব। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। ধারণ ক্ষমতার অধিক মানুষের বসবাসের নগরী ঢাকার বিভিন্ন সড়কে অন্যান্য যানবাহনের মতো চলাচল করে শীততাপ নিয়ন্ত্রিত বাস। সরকার কর্তৃক নির্ধারিত না থাকায় এসব এসি বাসে ভাড়া নেওয়া হয় মালিকদের ইচ্ছে মতো। এটা নির্ধারিত কোনো সরকারের কোনো ইয়া নাই, এটা মালিকদের বা মালিক পক্ষ এটা খরচের সাথে বা ইয়ার সাথে মিলে ওইটা নির্ধারণ করা হয়। তীব্র গরমে এসি বাসে চলাচল অনেকটা আরামদায়ক হলেও তুলনামূলক বেশি ভাড়া দিতে হয়। আমি যাব হচ্ছে তেজগাঁ বটতলা, আমার ভাড়া 35 টাকা। আপাতত ভালোই লাগে, কিন্তু হচ্ছে ভাড়াটা একটু বেশি। আমি যাব হচ্ছে গুলশান 1 আর আমার ভাড়া হচ্ছে 25 টাকা। শীততাপ নিয়ন্ত্রিত বাসে উচ্চ মধ্যবিত্তরা চলাচল করায় সড়কে ব্যক্তিগত যানবাহনের চাপ কিছুটা কমলেও ভাড়া গুনতে হয় অধিক হারে। এখান থেকে রাস্তা 1 কিলো রাস্তার মতো 1 কিলো হবে না হয়তো এরকম। এখানে 20 টাকা হলে ভালো হতো। স্টুডেন্টের জন্য এটা হাফ করলে সবচেয়ে বেশি আরো ভালো হয়। বিআরটিএ বলছে, সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হলে এসি বাসের ভাড়া নির্ধারণ করা সম্ভব হবে। সরকারের পূর্ব অনুমোদনক্রমে বিআরটিএ এটা নির্ধারণ ও পুনর্নির্ধারণ করতে পারে, এটাই বলা আছে আইনে এবং বিআরটিএ সেটাই করে আসছে। তবে এসি বাসের ভাড়া আসলে নির্ধারিত নাই, কারণ এটা একটা বিশেষ সার্ভিস, এটার ভাড়া সরকার নির্ধারণ করে না। এটা বলা যায় যে ডিরেগুলেটেড। তবে যদি অতিরিক্ত ভাড়া আদায় যদি এমন অভিযোগ আসে, সরকার সেক্ষেত্রে যদি মনে করে আমাদেরকে নির্দেশনা দেয়, সেক্ষেত্রে আমরা একটা প্রস্তাবনা আমরা পেশ করতে পারি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের পিছনের চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। শুক্রবার দুপুর 2:30টার পর বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিমানটিতে শিশুসহ 71 জন আরোহী ছিলেন। আরোহীরা সবাই নিরাপদ রয়েছেন বলে জানা গেছে বাংলাদেশ বিমানের 4368 ফ্লাইটটি শুক্রবার দুপুর 1:20 কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের সময় বিমানের একটি চাকা খুলে পড়ে যায়। এর পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের কথা জানান। এর বার্তা পাওয়ার পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। পাশাপাশি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও প্রস্তুত রাখা হয়। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফারাক্কা বাংলাদেশে কারবালা তৈরি করেছে। পানির ন্যায্য হিস্যা না পাওয়ার কারণে বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার তৎপর রয়েছে। বিকেলে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 49 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে রাজশাহী কলেজ থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। খাদ্য, মাছ, জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়ে গেছে।
পানি শুকিয়ে গেছে, পানিতে মানে কারবালা তৈরি হয়েছে, ফারাক্কা এদেশে কারবালা তৈরি হয়েছে। কাজে এই অন্যায়ের বিচার চাই আমরা, এবং আমাদের ন্যায্য বিচার আমরা চাই। ভারতের সাথে তো আমরা চুক্তি আবার করছি, সাইন করব, এবং দরকার হলে যদি আমরা ঠিক মতো না পাই আমরা এটা আন্তর্জাতিকভাবে এটা নিয়ে যাব। একাধিক সংস্থার ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা থাকলেও কোনোভাবেই বন্ধ হচ্ছে না খাদ্যে ভেজাল। নিয়মিত মনিটরিং ও জনসচেতনতা বৃদ্ধিতেও মিলছে না প্রত্যাশিত সুফল। দীর্ঘদিন ধরে রাজধানীতে ভেজালের বিরুদ্ধে অভিযান চলমান থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ নগরবাসী ভোক্তাদের। মমিন ও রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। অতীতে চিনি বা মিষ্টি জাতীয় পণ্য রাখলে পিঁপড়ার আবির্ভাব ঘটেনি এমন বিশ্বাসযোগ্য কথা কেউ বিশ্বাস নাও করতে পারে। তবে এখন চিনিতে কি এমন ব্যবহার করা হয় যে তার ধারের কাছেও যায় না পিঁপড়া? তবে এবার আসা যাক জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান প্রসঙ্গ। বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালিয়ে জরিমানা সহ অর্থদণ্ড করলেও পরিস্থিতি যেন যেইলাও সেই কদু। গতি মানে দৌড়ঝাঁপ করে আমি অফিস থেকে বাইরে শুধু দৌড়ঝাঁপ করব না, অলওয়েজ গতি আছে। আমরা গোটা দেশব্যাপী যে প্রচলিত আপনার টিমের বাইরে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে 64টা টিম 30 দিন ধরে কাজ করছে। এবার দৃষ্টি দেওয়া যাক বিএসটিআইয়ের কর্মযোগ্যে। যাদের অনুমোদনের উপর নির্ভর করে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের গুণগত মান, সেই প্রতিষ্ঠান বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে সিলগালা সহ অর্থদণ্ড করলেও ফের আগের নিয়মে ফিরে গেছে ভেজাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। মান গুণগত সম্পন্ন মানসম্মত যদি বলতে বলি তাহলে তো আসলে বিএসটিআই তো এগুলো তো কোনো তদারকি করেই না। অনেক খাবার আছে যেগুলো শুধুমাত্র প্যাকেজিং হচ্ছে, বিএসটিআই এগুলো দেখছেও না, কিন্তু এগুলো প্রপারিটি মানে এত পপুলারিটি হচ্ছে যেটা আসলে মানুষ জানছেও না আসলে বিএসটিআই এমন একটা পর্যায়ে গেছে, ওনাদের কাজ কি ওনারা নিজেরাও বুঝতেছেন ওনাদের কাজ কি। মনে করি বিএসটিআই যে পরিমাণ পর্যবেক্ষণ করা দরকার সেই পরিমাণ পর্যবেক্ষণ মাঠ পর্যায়ে গিয়ে করতে পারছে না, এবং যতটুকু জনবল দরকার সেগুলো আছে কিনা তাও আমরা জানি না। বিশেষ করে শিশু খাদ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে চুপিসারে মুনাফা লাভের আশায় জনস্বাস্থ্যকে ঠেলে দিচ্ছে হুমকির মুখে। সেটা হচ্ছে যে নামি দামি কোম্পানির ব্র্যান্ড নকল করা, পেন্টেন, প্রভি, হেড অ্যান্ড শোল্ডার, তারপরে জনসন অ্যান্ড জনসন, এগুলো অবিকল ব্র্যান্ড নকল করে আপনি বাজারজাত করছেন। এই কোম্পানিগুলোকে আমরা কোনোভাবেই লাইসেন্সের আওতাতে এটা আসবে না, কারণ এটা ফেক প্রোডাক্ট করতেছে তারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর কিভাবে কাজ করছেন তারা, আর বাস্তবতা কি, কেন তাদের কর্মকাণ্ডে ধীরগতি, আর কেনই বা অনুমোদনবিহীন প্রতিষ্ঠানগুলো দেদারসে মানুষের মুখে তুলে দিচ্ছে বিষাক্ত খাদ্য, আর তাই অকপটে সেই ব্যাখ্যাও দেন বিএসটিআইয়ের এই পরিচালক। মানুষের নৈতিকতার এতটাই অবক্ষয় হয়েছে যে ব্যবসায়ীরা, কিছু ব্যবসায়ী বিশেষ করে এই ধরনের যারা নকল করতেছে, এগুলোর বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। প্রতিষ্ঠান যদি তার উৎপাদন প্রক্রিয়া, তার মেশিনপত্র, ল্যাবরেটরি থাকে, সেক্ষেত্রে আমরা মোটিভেট করে তাকে লাইসেন্স দিব, এটাই স্বাভাবিক। বিএসটিআই এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তাহলে কাউকে আর খেতে হবে না বিষাক্ত খাবার। তবে সেজন্য বিএসটিআই তদারকি আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন নাগরিক সমাজ। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।